রাজা অইডিপাসের 2 মেয়ে, তার 2 ছেলেও ছিল, ইথিওক্লেস এবং পলিনিকেস। রাজা অইডিপাসের মৃত্যুর পর ঠিক হয় যে 2 ভাই রাজা হবে। মানে প্রথম বছর বড় ছেলে, দ্বিতীয় বছর ছোট ছেলে, তৃতীয় বছর আবার বড় ছেলে, মানে 1 বছর বাদ দিয়ে দুজনেই রাজা না। এই ব্যবস্থা 2 ভাইয়েরই মত ছিল। কিন্তু ইথিওক্লেস প্রথম বছর রাজত্ব করার পর সে আর তার ছোট ভাইকে রাজত্ব ছেড়ে দিতে রাজি হলো না, ফলত গৃহযুদ্ধ হলো। পলিনিকেস 6টি বিদেশি রাজপুত্রের সঙ্গে বন্ধুত্ব করে যুদ্ধে যোগ দিল, কিন্তু যুদ্ধে সেও তার বিদেশি বন্ধুরা নগরের 7টি তরুণের সামনে পরাজিত হল। 2 ভাইয়ের এক প্রচণ্ড যুদ্ধে দুজনেই নিহত। এখন ক্রেয়ন রাজা। ক্রেয়ন যুদ্ধে ইথিওক্লেসের পক্ষ নিয়েছিল। তিনি রাজা হয়ে পবিত্র রাজাজ্ঞা ঘোষণা করেছেন যে ইথিওক্লেসের সমাধি সম্মান এবং সমারোহের সঙ্গে দেওয়া হবে। তার স্মৃতিতে সমাধি ফলক তৈরি হবে, কিন্তু পলিনিকেসকে তিনি সম্মান দেন। পলিনিকেসের শব্দ পড়ে থাকবে নগর প্রাচীরের বাইরে। সেখানে শিয়াল, কুকুর, শকুনে ছিঁড়ে ছিঁড়ে খাবে, কিন্তু তার জন্য কেউ শোক প্রকাশ করতে পারবে না। আরো চরম কথা, কেউ যদি তার ধর্মীয় অন্ত্যেষ্টির চেষ্টা করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ফোনটা সাইলেন্ট করুন। আমায় নিয়ে ঠাট্টা করিস না। আমি ঠাট্টা করছি না, ইয়েস মানে সত্যি। আনতে করে আমি ব্যাপারটা নিয়ে প্রচুর
দয়া করে ফোনটা সাইলেন্ট করুন। আমি পাগল? আমরা এই কাজ করতে পারি না। কেন পারি না? এই কাজ করলে ক্রেয়ন আমাদেরকে ভোরবেলা সব থেকে আগে বিছানা ছেড়ে উঠতো, রাতে সবচেয়ে শেষে কে শুতে যেত। অসীম ক্লান্তি ছাড়া বুক থেকে তাকে কেউ কেড়ে নিয়ে আসতে পারতো না। সে যে সমস্ত ঘাস, সমস্ত প্রাণীকে ছুঁয়ে দেখতে চাইতো। ছোট্ট বোন কি আমার না শান্তি করে তোষামত শুরু করো। ছেলে মানুষের মতো কাঁদতে বসো। তুমি বলেছো তুমি সব ভেবে দেখেছো, অন্যায় অত্যাচার মৃত্যু হয়। তার পক্ষে আমি এখনো একটু ছোট, শুধু সেইটুকুই আমার কষ্ট দেয় না, কিন্তু আর কেউ নয়। শুধু তুমি সেটা জানবে ধাইমা, শুধু তুমি সেটা জানবে। কোন কাজের পক্ষে তুই এখনো ছোট? দেখো, বিশেষ কোনো কাজ নয় ধাইমা, কিন্তু তুমি যে এখন আমার কাছে এখানে আছো, এটা আমার এত ভালো লাগছে। তোমার এই কড়া পোড়া হাতটা আমার মাথার উপর এইভাবে রাখো। শয়তান দৈত্য দানব ক্ষমা করো আমাকে, ক্ষমা করো। কিন্তু কেন তোমাকে ক্ষমা করব সেটা তো বলো। তোমার সঙ্গে আমি ঝগড়া করেছি, আমাকে ক্ষমা করো। তুমি জানো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তুমি দরজা ঠেলে বেরিয়ে গেলে তখনও শব্দ মেলায়নি, বাতাসে তখনও তোমার শরীরের সুগন্ধ। আমি তখনই তোমাকে ক্ষমা করে দিয়েছি। আচ্ছা, ওই সুগন্ধটা তুমি চুরি করেছিলে কার কাছ থেকে? জামাটা কার কাছ থেকে চুরি করেছিলে? কাল সন্ধ্যে আমার রমণীয় করে কার সম্মানে নিজেকে সাজিয়েছিলে? আমি তোমাকে সব বলবো। সত্যি আমি কি বোকা ছিলাম? কালকে পুরো একটা সন্ধে আমি নষ্ট করেছি। আমরা আরো অনেক সন্ধে পাবো, হয়তো পাবো না। আমরা আরো অনেক ঝগড়াও পাবো। এই রানীগুলো তুমি জানো, প্রকৃত ঝগড়ার মধ্যে লুকিয়ে থাকে যথার্থ সুখী ভালোবাসা। কি ভালোবাসা? হ্যাঁ হ্যাঁ, সুখী ভালোবাসা। প্রেমের হেসো না, হেসো না তুমি। আজকের এই দিনে হেসো না, গভীর হও, আরো গম্ভীর হও। আমি গম্ভীর। আমি চেয়েছিলাম তুমি আমাকে চাও, আমাকে আদর করো। আমি তোমার স্ত্রী হতে চেয়েছিলাম। শান্তি কোণে আর তুমি আমাকে নিয়ে কাল ঠাট্টা করো। আমার রাগটা তো বেশি, তুমি ছিচকে ঘর থেকে বেরিয়ে গেলাম। কিন্তু আমি তো তোমার স্ত্রী হতে চেয়েছিলাম। না 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 না, তুমি আমাকে শপথ করেছো তুমি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে না। আর একটা কথা আমার আছে। ও হেমেন, আমি তোমাকে ভয়ঙ্কর কষ্ট দিতে চলেছি। আমি তোমাকে কোনোদিনও বিয়ে করতে পারবো না। কোনোদিনও নয়। না, না, তুমি শপথ করেছো। শপথ করেছো যে তুমি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে না। সবকিছু তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে কাল বা তারও আগে, হয়তো আজ বিকেলে। কিন্তু তুমি যদি আমাকে ভালোবেসে থাকো হেমেন, তাহলে চলে যাও, চলে যাও, চলে যাও। এসব ক্রিয়ন করবে তার কাজ, এসব আমাদের নয়। তোমার খুব দেরি হয়ে গেছে ইসমিনি। আজ ভোরে তুমি যখন আমায় প্রথম দেখলে, তখন আমি আমার ভাইকে সমাধিস্থ করে সত্য ফিরেছি। ব্যাপারটা এইরকম মহারাজ, ঘটনাটা ঘটতেই আমরা বললাম অন্য কেউ জেনে ফেলবার আগে মহারাজকে জানাতে হবে, উনি নিশ্চয়ই জানতে চাইবেন। তখন আমরা টস করে দেখলাম কি যাবে, কে গিয়ে কথাগুলো বলবে আপনাকে। মহারাজ, আমাদের একজনে আসার কথা ভেবেছি আমরা, কারণ ওখানে কেউ থাকবে না, এই রাত্রি ঠান্ডা তাই। ঠিক বলেছি মহারাজ? বকবকানি বন্ধ করো। বলো এখানে এসেছো কেন? কোনো গোলমাল হয়ে থাকলে তোমাদের তিনজনকে একেবারে ভেঙে গুড়িয়ে ফেলবো। মহারাজ, আমরা ওই মৃতদের উপর নজর রাখি, এ কথা কেউ বলতে পারবে না। রাত তখন প্রায় শেষ, তখন চোখের পাতা শিশির
মেজাজ ঠান্ডা। আর 2 নম্বর, হ্যাঁ মহারাজ, হ্যাঁ, আমি ঘুরে দাঁড়িয়ে লাস্টের দিকে তাকালাম। মহারাজ, আমি প্রথম দেখি মহারাজ, ওরাও আপনাকে তাই বলবে। আমি চেঁচিয়ে উঠেছিলাম মহারাজ। কেন কি হয়েছিল? মহারাজ, ওই লাশটা একজন কেউ এসেছিল, ওটাকে সমাধি দিয়েছে মহারাজ। পুরোটা আপনি বুঝতেই পারছেন, আমরা 3 জন ওখানে দাঁড়িয়ে, সবটা সম্ভব ছিল না, একটু মাটি দিয়ে ঢেকে দিয়েছে ব্যাস। কিন্তু ওই শকুনের চোখ থেকে আড়াল করার পক্ষে যথেষ্ট। কুকুর বেঁচে না, আমরা ওনাদের ভেবেছিলাম, কিন্তু সারা গায়ের উপরে এমন ভাবে মাটি ছড়ানো ছিল, ওই ধর্মযাজক যেরকম করতে বলেন ঠিক তেমনি। যেই করুক সে তার কাজটা ভালো করেই জানে। কে করতে পারে? কারণ সাধক কোনো প্রমাণ, কোনো সাক্ষ্য কিছুই রেখে যায়নি। কিচ্ছু পাওয়া যায়নি মহারাজ। কর্পোরাল একটা বেলচে পেয়েছে, খুবই ছোট, ওই বাচ্চাদের বেলচে যেমন হয় তার চেয়ে বড় হবে না, তাও আবার মরচে ধরা। ওই কর্পোরাল ওটাকে রেখে দিয়েছে, পরে আপনাকে দেখাবে। আমাদের মনে হলো ওটা মনে হয় বাচ্চার কাজ হতে পারে। আচ্ছা, বিদ্রোহের শির দ্বারা ভেঙে দিয়েছি আমি, সাপের মতোই ফনা তুলেছে। এই শোনো, এই ঘটনা কেটে জানি। আমরা শুধু 3 জন, টস করে আমি চলে এসেছি, অন্য 2 জন। রিংটা বেশ আঁটো করে গোটানো। আরে এরপরে তো একটা ছিটকে খুলে যাবে। ট্র্যাজেডি নাটকে তো তাই হয় না। এরপর যা ঘটা সব আপনি ফুটে যায়। একটা আঙুলও আর তোলার দরকার পড়ে। যাক, নাটক চলছে, পরের দৃশ্য শুরু হতে যাচ্ছে। আন্তিগণে জীবনে প্রথমবার সাবালক হতে পারছে। আমাকে ছেড়ে দিতে বলো, আমার গা দিয়ে ওদের নোংরা হাত সরিয়ে দিতে বলো। নোংরা, ভদ্রভাবে কথা বলো, ভদ্র হওয়ার চেষ্টা করো। আমার দিকে তাকিয়ে দেখো, আমি কিরকম ভদ্র। আমি পালাবো না। আমার বাবা ছিলেন সুনামধন্য রাজা অদেপস, আমি তার মেয়ে অন্তেগণে। ছোট মেয়ে। হে মাননীয় রাজকুমারী, তবে শুনুন, এই রাতের প্রহরীরা রাত কাটাবার জন্য কোনোদিনই ভদ্র ঘরের মেয়ে ছেলে তুলে আনে না। কাদের তুলে আনে সেটা আপনি বুঝতেই পারছি। তারাও আমাদের কি বলে জানেন? বলে, সাবধান, আমি কিন্তু দেশের লোক নই, আমি কাল রাত কাটিয়েছি পুলিশের বড় কর্তার সঙ্গে। আমি সেই প্রহরী মহারাজ, এবার আমরা সবাই এসেছি। মৃতদেহ পাহারা দিচ্ছে কে? বদলি লোক। কিন্তু আমি হুকুম দিয়েছিলাম বদলি প্রহরীরা ব্যারাকে ফিরে যাবে এবং সেখানে থাকবে। আমার হুকুম ছিল এ ব্যাপারে সবাই মুখ বুঝে থাকবে, কেউ মুখ খুলবে না। আমরা কাউকে মুখ খুলে নেই। আর প্রথমে ওকে গ্রেপ্তার করেছি, তারপর আপনার কাছে নিয়ে এসেছি। আপনি যেরকম বলেছিলেন। তোমাকে ওরা কোথায় দেখতে পেয়েছে? ওই লাশের ঠিক পাশে। ভাইয়ের মৃতদেহের পাশে তুমি কি করছো? কি করছিল মহারাজ? সেই জন্য তো ওকে আপনার কাছে নিয়ে এসেছি। আপনার কাছে সব জানিয়ে আমি ফিরে গেলাম। ওই প্রথমে ওই মৃতদেহ থেকে মাটি সরিয়ে নিলাম, তখন রোদ উঠেছিল, গন্ধও ছড়াতে শুরু করেছিল, তাই ওটাকে একটু ওপরে তুলে দিলাম, বাতাস পায় যাতে।